মামি, আপনার ভেতরে এত গরম কেন? আমার এটা তো পুড়ে যাবে। মামি, আমি মনে হয় বেশিক্ষণ ধরে রাখতে পারবো না, ছেড়ে দিলাম। কিন্তু আমার নাম মমতাজ বেগম। মফস্বল শহরের এক কোনায় আমার শ্বশুর বাড়ি। এখানেই আমি থাকি। দুই বাচ্চার মা। বড় মেয়ে 12 বছরের, আর ছোট ছেলেটার বয়স 2.5 বছর। আমার স্বামী আজকে 3 বছর ধরে ইতালিতে আছে। ছোট ছেলে জন্মাবার বছরখানেক আগেই সে অবৈধভাবে ইতালিতে গিয়েছিল, আর ফিরতে পারছে না। ফিরলে আর যেতে পারবে না। আমার অবস্থাপন্ন শ্বশুরবাড়িতে আমার স্বামীরা 2 ভাই 3 বোন। সব বোনেদের বিয়ে দিতে অনেক খরচ হয়ে গেল। তারপর শহরের সাইকেল পার্টসের ব্যবসা ছেড়ে কিছু জায়গা জমি বিক্রি করে ইতালিতে চলে গিয়েছে আমার স্বামী, এবং ছোট দেবরকেও সাথে নিয়ে গেছে ওখানে। আমার স্বামী ও তার ভাই মিলে একটা শাকসবজির দোকানে কাজ করে। বৈধ হলে নিজেরাই ব্যবসা করে দেবে, তবে টাকা পাঠাই দুজনেই। তাতে আবার আমার বিধবা শাশুড়ি নেই, দোতলা এই বাড়িতে আমার অবস্থা খারাপ নেই। একটাই শুধু জ্বালা, সেটা হলো বিয়ের 13 বছরের জীবনে স্বামী আমাকে বিছানায় তেমন সুখ দিতে পারেনি। অথচ আমি গ্রামের মেয়ে, অল্প বয়সে বিয়ে হয়েছে, এখন মাত্র 30 বছর বয়স, তরতাজা শরীর। রাতে আমার মাথায় আগুন চলে যায়। বিভিন্ন প্রয়োজনে শহরের দোকানগুলোতে গেলে বোরকার ওপর দিয়ে অনেক অল্প বয়সী দোকানদার তাকিয়ে থাকে দেহের বাঁকে বাঁকে। যদিও আমি ঢোলা ঢালা বোরকা পরি, মুখও ঢেকে রাখি, তারপরেও আমার ফর্সা মুখ, কালো চোখ, ফর্সা হাত দেখে দোকানদার কখনো ভাবি, কখনো কাকি, আবার কখনো ভ্যাবাচাকাকে আন্টি ডাকে। এইসব ছেলে ছোকরাদের ইশারা দিলে ছাপিয়ে পড়বে জানি, কিন্তু যাব কোথায়? মফস্বল শহরেই এই মাথা ও মাথা সব চেনা জানা। কারো চোখে পড়লে কেলেঙ্কারির শেষ থাকবে না। নিজের মেয়েটিও তরতর করে বড় হচ্ছে। এবছর 12 বছর পার করে দিয়েছে, এবার 6-এ উঠল। ওর বাবা জহিরের ইচ্ছা মেয়েকে মাদ্রাসায় পড়ানোর, তাই মহিলা মাদ্রাসাতে দেওয়া হয়েছে অনাবাসীকে। সকালে যায়, দুপুরের পরে বাড়িতে ফিরে আসে। অথচ আমার ইচ্ছা ছিল মেয়ে স্কুলে যাবে, কলেজে যাবে, প্রচলিত শিক্ষায় শিক্ষিত হবে। কিন্তু ওর বাবার ইচ্ছা আর একই সাথে আমার শাশুড়িরও ইচ্ছা, তাই মাদ্রাসায় ভর্তি করিয়েছি। তবে ছেলেটাকে স্কুলে দেব সেই ইচ্ছা আমার আছে। আমার মেয়েটি আরবি ভালো পারে, কিন্তু ইংরেজি অঙ্কে দুর্বল। মেয়েটির জন্য একজন শিক্ষক দরকার। এরকম আলাপ প্রায় অনেক দিন ধরে আমার স্বামী জহিরের সাথে হয়, কিন্তু কোথাও শিক্ষক পাওয়া যায় না। পরে একদিন স্বামী আমাকে ফোন করে বলল, ইয়াসমিনের মা, আমাদের রহিমা আপার ছেলেটা নাকি কলেজে পড়ে, হোস্টেলে থাকে, একটু খোঁজ নিয়ে দেখো তো, ওরে বাসায় রাখলে তো শিক্ষকের অভাব দূর হয়। বেশ কয়েকবার বলার পর আমি কলেজের হোস্টেলে গিয়ে সাইফুল ইসলাম সবুজের খোঁজ পাই, কিন্তু ও ওর রুমে ছিল না। কেয়ারটেকারের কাছে আমার নাম্বারটা দিয়ে তাকে বললাম সবুজকে এই নাম্বারে ফোন করতে বলবেন। তার 2 দিন পরে আমার মোবাইলে অপরিচিত নম্বর থেকে একটা কল আসে। হ্যালো, এটা কি মমতাজ খালার নাম্বার? আমি বললাম হ্যাঁ। সবুজ বলল, আসসালামু আলাইকুম খালা, আমি রহিমার ছেলে সবুজ, আপনি নাকি এসেছিলেন। কেয়ারটেকার আমাকে নাম্বারটা দিল। আমি বললাম, ও হ্যাঁ, তুমি কেমন আছো বাবা? সবুজ বলল, জি ভালো খালা। তা কেন এসেছিলেন? আমি বললাম, আচ্ছা তুমি আমাদের বাসায় আসো, চিনবা তো বাসাটা? সবুজ বলল, না খালা। আমি বললাম, শোনো, একটা অটো নিয়ে সোজা শিমুলতলে চলে আসবে। সেখানে এসে তোমার জহির আঙ্কেলের নাম বলেই যে কেউ বাসাটা দেখিয়ে দেবে। আজকে আসতে পারবে? সবুজ বলল, না খালা, আজকে ক্লাস আছে, কালকে একটা মাত্র ক্লাস সকালে, তাহলে দুপুরের দিকে চলে আসবো। আমি বললাম, আরে বোকা, দুপুরে কেন, তুমি ক্লাস শেষ করে চলে আসো। আমি সবুজকে কখনো দেখিনি। আসলে তার মা রহিমা আপা আমার স্বামী জহিরের দূর সম্পর্কের আপা হন, যদিও রক্তের সম্পর্ক, কিন্তু সেরকম আসা যাওয়া হয়নি। ওদের বাড়ি থেকেও আরো দূরে গ্রামে বিয়ে হয়েছে। রহিমার ছেলে সম্পর্কে আমার খালা ভাগিনা হলেও আমার কল্পনাতে ছিল সবুজ ছেলেটা হবে লম্বা সুদর্শন, কিন্তু আমি পুরোপুরি হতাশ হলাম। সবুজ ছেলেটি দেখতে ছোটখাটো, ও যেন 18 বছরের ওপরে, কলেজে পড়ে বোঝাই যায় না। খুবই ছোট, ফর্সা মুখে হালকা দাড়ি, গোঁফ, এ পর্যন্ত কখনো শেভ করেনি, হয়তো শেভ করার দরকারই পড়েনি। এই পাতলা লোমের মতো, তবে চামড়ায় কোথায় জানি একটা কামনীয়তা আছে, আর শেভ করলে খারাপ লাগবে না। যাই হোক, আমার চাইতে আমার শাশুড়ির অনেক বেশি খুশি হলো। সবুরের কাছ থেকে রহিমার খোঁজ খবর নিচ্ছে, সবুজের মোবাইল দিয়ে কথাও বলিয়ে দিয়েছে। আলাপ করে আমার শাশুড়ি রহিমকে জানিয়ে দিল সবুজের হোস্টেলে থাকার দরকার নেই, আমাদের এত বড় বাড়ি পড়ে আছে, ও থাকুক আমাদের সাথে এখানে লজেন হিসাবে। এই কথা শুনে সবুজের মা রহিমা তো ভীষণ খুশি হলো, আর সবুজকে তখনই বলে দিল
তোর নানুর বাড়িতে থেকে যা। আলাপে আলাপে দুপুরের খাবার খেয়ে বিকালে আমার মেয়ে আসলে পরে অঙ্ক ও ইংরেজিটা নিয়ে একটু দেখলো সবুজ। সবুজ এত সুন্দর করে অঙ্ক মেয়েটিকে বুঝিয়ে দিয়েছে। মেয়ে তো মহা খুশি হয়ে আমাকে আড়ালে ডেকে নিয়ে বলল, মা, ভাইয়া তো দারুণ অঙ্ক পড়ায়, তুমি বলো ভাইয়া আমাকে অঙ্ক দেখাবে। আমি বললাম, তোর জন্যই তো ওকে বাড়িতে থাকতে বললাম। মেয়ের আগ্রহের কারণেই আর সবুজের মেধার কারণে কেন যেন একটা স্নেহপ্রবণ ভালো লাগা কাজ করলো আমার ভেতরে। কথা হয়েছে পরের সপ্তাহে সবুজ আমাদের বাসায় থাকবে। সবুজকে কিছুই আনতে হবে না, এমনকি লুঙ্গি গামছাও এ বাড়িতেই আছে। আর যা যা লাগবে আমি কিনে রাখবো। সবুজ শুধু তার বই খাতা ও মোবাইলটা নিয়ে আসবে। কাজেই সবুজ এসে থাকা শুরু করলো। ইয়াসমিনের পড়াও খুব ভালো হচ্ছে। এবারের অর্ধবার্ষিক পরীক্ষায় ইয়াসমিন ইংরেজি অঙ্কতে সবচেয়ে বেশি মার্কস পায় এবার প্রথম হয়েছে। আমি সবুজকে নিজেরই আর একটা ছেলের মতো দেখতে লাগলাম। ওর খাওয়া দাওয়া, এমনকি আমি মাঝে মাঝে বাড়িতে শুধু শাড়ি পরে সবুজের সামনে আসা যাওয়া করেছি। কখনো ছেলেটি আমাকে তাকিয়েও দেখেনি। আমার 2.5 বছরের ছেলে আমার ডাবের খাবার এখনো খায়, তাই আমার ডাব অনেকটাই বড়। হাঁটলে নিজে থেকেই ওপরে উঠে নিচে নামে। তবু কখনো সবুজ আমার ডাবের দিকে তাকায়নি। আমাদের বাড়ি থেকে সবুজের কলেজ মাত্র 4 কিলো দূরে। আমার স্বামীর কথাতেই আমি সবুজকে একটা নম্বর ফিনিক্স সাইকেল কিনে দিয়েছি। সাইকেলটা পেয়ে তো সবুজ মহা খুশি। একটু অবসর হলেই দূরে গিয়ে কোনো গাছের ছায়ায় বা চায়ের দোকানে বসে সময় কাটিয়ে আসে। সবুজ পিছি থেকে কোনো মেয়ে ওর দিকে তাকিয়ে আগ্রহ প্রকাশ করে না। যদিও বন্ধু হিসেবে আছে, সবুজ খুব মেধাবী। নিচে খাটো বলে সবুজ দূরে দূরে থাকে। এরকম একদিন সাইকেল নিয়ে ঘুরতে গিয়ে ধুম বৃষ্টিতে সবুজ ফিরে জ্বরে আক্রান্ত হলো। এমনকি সে রাতে ইয়াসমিনকে পড়াতেও পারল না। জ্বরের কথা শুনে আমি ও আমার শাশুড়ি নিচে নেমে গেলাম। গিয়ে সবুজের মাথায় হাত দিয়ে দুজনের চোখ কপালে। জ্বরে সবুজের গা পুড়ে যাচ্ছে। মাথায় পানি দেওয়ার দ্রুত ব্যবস্থা করলাম আমি। আমার শাশুড়ি সবুজের মাথায় হাত বুলিয়ে দিল আর বলল, কি রে সবুজ, তোর কেমন লাগছে? জবাবে সবুজ শুধু তাকে উহ বলে কুকিয়ে উঠল। আমি আমার চাচাতো ভাই ডাক্তারের কাছে ফোন দিয়ে জানলাম যে শুধু প্যারাসিটামল খাওয়ালেই জ্বর আরো বেশি উঠবে কিনা। পরে আমার ভাই এও বলে দিল যে প্যারাসিটামল অনেক সময় যদি খেতে না চায়, জ্বরের খুঁড়ি বা জ্বর বেশি থাকলে ওর সারা শরীর ভেজা কাপড় দিয়ে বা হাত দিয়ে ডলে মুছে দিতে। আমি সবুজের মাথায় পানি দিয়ে দ্রুত বোরকা পরে শহরে গিয়ে প্যারাসিটামল এনে রেখে দিলাম। পরে সবুজের একটু হালকা জ্বর কমে এলে ও কিছু খেতে চায় না। এই দেখে আমার শাশুড়ি জাউ ভাত রান্না করে শিং মাছের ঝোল দিয়ে বাটিতে করে নিয়ে এলো সবুজের রুমে। আমার মেয়েটা ওর দাদুর সাথে দোতলায় এক রুমে, আরেক রুমে ছেলেটাকে নিয়ে আমি থাকি। নিচে এই 3টা রুম ফাঁকা থাকে, মেহমান কেউ এলে ব্যবহার করা হয়। এর মধ্যে একটা সবুজকে দেওয়া হয়েছে, যেটার সাথে একটা রুম ছিল। মাশরুম আছে। সবুজকে বলতে গেলে জড়িয়ে ধরে উঠালাম আমি। আমার বুকের ওপর উঠে হেলান দিয়ে আছে সবুজ। আমার শাশুড়ি মানে সবুজের নানি সবুজকে নরম জাউ দিয়ে শিং মাছের ঝোল চামচ দিয়ে মাখিয়ে খাওয়াতে লাগলো। কয়েক চামচ খাওয়ার পর সবুজ আর ভালো লাগছে না বলে সবুজ আর খেতে চাইল না। মাথা ইশারা দিয়ে জানিয়ে দিল। টেবিলে রাখা টুথপেস্ট আর ব্রাশ নিল। নানিকে ইশারা করলো। সবুজ উঠে বিছানা ছাড়তে চাইল। আমি বললাম, ঠিক আছে বাবা, তুমি বসো, আমি নিয়ে আসবো। আমি শাশুড়িকে বললাম, আমার সবুজের দাঁত মাজার ব্রাশ আর পেস্টটা দেন। জ্বরে বরং লবণ টুথপেস্টের স্বাদটাই সবুজের কাছে ভালো লাগলো। একটি গামলায় ও মগ ভর্তি পানি নিয়ে এসেছে। বিছানাতেই মুখ কুলি করে ধুয়ে দিলাম আমি। আর আমার শাশুড়ি আঁচল দিয়ে ওর মুখটা মুছিয়ে দিল। সবুজ একপাশে কাত হয়ে শুয়ে পড়তে চাইল। আমি ওর মাথার নিচে বালিশ দিয়ে উঠে দাঁড়ালাম। তখন শাশুড়ি আমাকে বলে উঠল, ও বউ, ছেলেটার জ্বর তো অনেক বেশি, তুমি বরং নিচে থাকো। আজকে সবুজ তোমার সাথেই থাকুক, ওরে ওপরে নিয়ে আসি, একটু খাইয়ে দাও, পরে আবার নিয়ে যামনে। সবুজের মনে হয় রাইতে আবার মাথায় পানি ঢালতে হইতে পারে। আল্লাহ, ওর কিছু হইলে ওর মায়ের আমি কি জবাব দেব? আমি বললাম, আম্মা এত চিন্তা করবেন না, ও ভালো হয়ে যাবে। আম্মা, তাহলে আমি নিচেই থাকি। শাশুড়ি বলল, ওহো তাই করো, আর ওষুধপাতি সব কাছে রাখো। একটু পর আমার ছেলে হাসানকে ওর দাদু কোলে করে নিয়ে এলো। আমার কোলে ঝাঁপিয়ে পড়লো। আমিও কোনো কিছু না তাকিয়ে সবুজ যেদিকে ফিরেছিল সেদিকে শাড়ির আঁচল থেকে দাঁত দিয়ে কামড়ে ধরে টপ টপ করে ডাবের কাপড়ের হুক খুলে সবকিছু ছুঁড়ে চেয়ারের ওপরে বসে পড়লাম। হাসানকে আর কিছু বলতে হলো না। প্রকোপ করে আমার ডাবের একটা ধরেই চোচো করে টানতে লাগলো। সবুজও ঘুরে পুরো দৃশ্যটা দেখছে। এর আগে বহুবার ও আমাকে এইভাবে ওর সামনে চলতে দেখেছে। কেমন যেন একটা তীব্র আকর্ষণ লাগে আমার গায়ে। আর এই দৃশ্য সবুজ হয়তো সহ্য করতে পারছে না। একে ওর শরীর দুর্বল,
জ্বরে ব্যথা, তাই সে আস্তে করে ঘুরে যায় উল্টো দিকে, দেয়ালের দিকে মুখ করে তারপরে শোয়। আমি তখন আমার শাশুড়িকে বললাম, আচ্ছা আম্মা, জ্বর বেশি খারাপ হলে আমি আপনাকে ডাকবো না হয়, আপনি চাইলে দরজা লাগিয়ে শুয়ে পড়তে পারেন। ইয়াসমিন কি ঘুমাচ্ছে? শাশুড়ি বলল, হ। বৌমা, তুমি বালিশ উপর করে থাইকা নিয়ে আসো, এলে সবুজের মাথায় পানি দিয়ে শুয়ে পড়ো। আমি হাসানকে কোলে করে আমার শাশুড়ির সাথে ওপরে উঠে কিছুক্ষণ পর ফেরত এলাম। কোলে করে 2টা বালিশ আর 2টা কাঁথা নিয়ে এলাম। গরমের দিন, এক ভ্যাপসা গরম থাকলেও বৃষ্টি হচ্ছে প্রতি রাতে, তখন আবার ঠান্ডা লাগে। কাঁথা বিছানায় বালিশের সাথে রেখে আমি সব কাজ সেরে মশারি টাঙিয়ে দিলাম। টয়লেট সেরে মুখটা ধুয়ে এসে দেখি সবুজ এখনো পেছন থেকে ঘুরে শুয়ে আছে, মনে হয় ঘুমিয়ে গেছে। উপর হয়ে কপালে হাত দিয়ে দেখলাম এখন জ্বরের তাপ কিছুটা কম। আমার চাচাতো ভাই ডাক্তার বলেছে জ্বরের তাপ বেশি বাড়লে একটা প্যারাসিটামল খাওয়াতে, কিন্তু সবুজ উঠল না। আমি ওর পাশে ঢুকে আস্তে করে শুয়ে পড়লাম। ওয়াশরুমের লাইটটা জ্বালিয়ে রাখলাম যাতে ঘরের ডিম পরিবেশ তৈরি হয়ে যায়। আমি ঘুমিয়ে গেছিলাম মনে হয় ঘন্টাখানেক, তারপর হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। মনে হলো আগুন শরীরে সবুজ চিত হয়ে শুয়ে আছে। আমি ধরফরে বিছানায় উঠে বসলাম, আর সবুজ সবুজ বলে ডাক দিলেও ছেলেটা জ্বরের ঘরে কিছুই বলছে না। ইস, এই অবস্থায় তো প্যারাসিটামল খাওয়ানো যাবে না। আমি আলু থালু সবাই ঠিক করে ভেতরের রুম থেকে ভেজা কাপড় আনলাম ওর গা মুছে দিতে। এর আগে আমি আমার মেয়েকেও দিয়েছি। এবার ডাক দিলাম, সবুজ, আই সবুজ। না, ছেলেটি উঠছে না, খালি জ্বরের ঘরে হু করে অদ্ভুত একটা শব্দ করে কেঁপে উঠল। আমি সবুজকে ধরে বিপরীত পাশে ঘুরিয়ে ওর পিঠে আমার সামনে নিয়ে এলাম, আর একটা কাঁথা সবুজকে দিয়ে ঢেকে দিলাম। এবার ওর পিছনে শুয়ে সবুজের জামার ভেতর হাত দিয়ে শরীরটা বার কয়েক হাতিয়ে দেখতে লাগলাম। লুঙ্গিটাকে সামনের দিকে খুলে উবু করে দিয়ে ওর পেছনে হাত বোলাতে লাগলাম বেশ তুলতুলে। বাম হাতে ভেজা কাপড়টা ধরে ওর গায়ে ডলে দিতেই ছেলেটা জ্বরের ঘরে একটু কেঁপে উঠল। যেমন আমরা বাচ্চাদের জ্বর হলে সারা রাত হাত দিয়ে তুলে দিই, তেমনই নিজের ছেলের মতো মনে করে সবুজেরও সারা শরীর জামার ভেতর দিয়ে হাত দিয়ে ভেজা কাপড় ছোঁয়াতে লাগলাম। ওর পেটে, পিঠে, বুকে, পাশে মনে হলো এক জ্বলন্ত তাপ যেন। আস্তে আস্তে করে পেছনেও হাত বোলাতে লাগলাম, আর একটু নিচে নামতে গিয়ে আমি অবাক হলাম। বেশ লম্বা কোকড়ানো চুলের ছাপ। তুই মনে করে হাতটা একটু ঠেলে নিচে নামাতেই আমার শরীরটা যেন 420 ভোল্টের বিদ্যুতের শক খেল। ওরে বাবা, মনে হচ্ছে একটা গজার মাছ পড়ে আছে ওর দুপায়ের সংযোগস্থলে। এটা কি? আমার দম বন্ধ হওয়ার জোগাড়। এতটুকু পিচ্চি ছেলে দেখতে, দাঁড়িয়ে মনে হয় এখনো পোক্ত হয়নি। কলেজে উঠেছে 2 বছর হলো। এরকম একটা ছেলে এত বড় হয় নাকি, তাও সুপ্ত অবস্থায়? আমার স্বামীটা তো এর অর্ধেকও হয় না। এখন যে অবস্থায় আছে তার একটা অন্যরকম লোভ আমার শরীরে পড়তে পড়তে ছড়তে লাগলো। দিশে হারার মতো নিচের দিকে হাত তুলে দিলাম, আবারও ওটার গায়ে হাত লাগলো। আমি এবার হাত ছড়ালাম না। নরম কিন্তু জলের উত্তাপে গরম লাগছে। আস্তে আস্তে করে হাতটা নাড়াতে লাগলাম। মনে হলো ওর ওটা 2টো ভাত খেয়ে অর্ধেক হয়েছিল। লম্বায় যেন একটা পুরো স্কেলের সমান। আস্তে আস্তে সাইকেলের চাকায় হাওয়া দেওয়ার মতো ফুলতে লাগলো। ঠিক তখনই সবুজ উল্টা করে আমার দিকে পানি পানি বলে আমাকে জড়িয়ে ধরলো। আমি আধা অন্ধকারে দেখলাম সবুজের মুখটা হালকা হয়ে আছে। মুখ থেকে জ্বরের কেমন একটা তেতো গন্ধ আসছে। কেমন যেন ছেলেটা খুব নিজের মনে হলো আমার। কি একটা আবেশে আমার এখন বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে হচ্ছে না। শরীরের নড়াচড়ায় আমার শরীরের ওপরের অংশ থেকে শাড়ি লুটিয়ে বিছানায় পড়ে আছে 2টি মাঠে খাবার ভরা আপন। জলাশয়ের গর্ব নিয়ে বিশাল গম্বুজের ন্যায় উন্মুক্ত পানির গ্লাসের বদলে আমি একটু আদল গায়ে চিত হয়ে নিয়ে আমার ওগুলো ছেলেটির মুখে পুরে দিলাম, আর বোটার মতন সবুজ চোখ বন্ধ করে আমার ওগুলো পান করে যেতে লাগলো। আমি আবেশে সবুজের পিঠ জড়িয়ে ধরে কানে ফিসফিস করে বললাম, খাও বাবা, ভালো করে খাও, জ্বর তেমনি কমে যাবে। সবুজ যেন বেহুচের মতন টানতে লাগলো। এর মধ্যেই আমি সবুজের পিঠে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। শরীরটা কেমন জানি করছে। রাত কটা বাজে বোঝা যাচ্ছে না। পাকা ঘরে ছড়িয়ে দূরের গোয়াল ঘরে টিনের চালের আওয়াজ শুনে বুঝতে পারলাম বাইরে বৃষ্টি হচ্ছে। আমিও পরম আবেশে সবুজের গালে কপালে স্নেহের ছোঁয়া দিয়ে লাগলাম। ও ঘামছে। আমি ওর মুখ থেকে খাবার সরিয়ে উঠে বসে ছেলেটির জামার বোতামগুলি খুলে দিয়ে পেছন দিয়ে গলিয়ে শুকনা শরীরের ছায়া বের করে আনতে লাগলাম। তেমন একটা বেগ পেতে হলো না। তারপরেও এই ঘামার্ত শরীরে কেমন একটা গন্ধ তৈরি হয়েছে। ছেলেটির গায়ে যুবকের দেহের গন্ধ মতোই গন্ধ।
আমি খাট থেকে উঠে দাঁড়িয়ে ওপরে পাল্লার জানালা খুলে দিলাম। বাইরে শীতল বৃষ্টি, স্নান, বাতাস। আসার জন্য ওয়াশরুমে জ্বালিয়ে রাখা আলোতে আধো অন্ধকারে আমি দেখে আমার চুল খোপা করলাম। দোতলায় যাওয়ার পথে দরজাটা সন্তর্পণে ছিটকানি তুলে লাগিয়ে আসলাম। কেমন যেন একটা ভাব বইছে আমার মনে। খালি গায়ে সরে যাওয়ার কথা। ছেলেটির নিচ থেকে জড়িয়ে নিয়েছি আমি। সবুজের দিকে তাকিয়ে আছে করুণ দৃষ্টিতে। অন্ধকারেও আমি টের পেলাম চুলগুলো মুঠ করে ধরে খোপা করে নিয়ে আবার মশারি ভেতর ঢুকে পড়েছি। অস্পষ্ট শুনে সবুজ মাগো ও মাগো বলে উঠতেই আমি শুয়ে আবার সবুজের মাথা বুকে টেনে নিলাম। ওকে আর বলতে হলো না, ও ডান পাশেরটা নিয়ে টানতে শুরু করলো। টানতে টানতে বুঝলাম আমি আমার ডাবের খাবারগুলোর ভান্ডার খালি করে দিয়েছি ছেলেটিকে দিয়ে। তবু আমি পরম মমতায় হাত বুলিয়ে যেতে লাগলাম। আমার লক্ষ্মী বাবা বলে কাঁথার ভেতর দিয়ে সবুজের পেছনে হাত রাখলাম। আবারও বাম হাতটা উঁচুতে নিয়ে এসে বুঝতে পারলাম ওর বিশাল ওটা দুপায়ের মাঝখানে সে লুকিয়ে রেখেছে। ওখানে হাত দিয়ে ওটা ধরে সামনে আমার কপালে আর মাঠে ঘষতে লাগলাম। আর ওরা একটা পা নিজের গায়ের ওপর তুলে দিয়ে পুরো শরীর দুজনের কাঁথা দিয়ে ঠেকে দিলাম। ছেলেটি জ্বরের ঘরে মনে হয় খাই খাই বাড়ছে, কারণ ও আমার ডাবের টানা মাত্র সীমাহীন পাড়িয়ে দিয়েছে। কাত হয়ে থাকতে ধাক্কায় ধাক্কায় আমি খাটের কিনারে চলে এসেছি। আর ওকে বললাম, বাঁচাম, খেতে ভালো লাগছে? প্রত্যুত্তরে এই আলো আধারে বিছানায় ছেলেটি মাথা ঝাঁকিয়ে শুধু বোঝালো, হ্যাঁ, ওর ভালো লাগছে। আর কোনো কথা নয়। আমি বললাম, তাহলে আমার উপরে আহো, ভালো করে টানতে পারবা। আমার গলা কেঁপে কেঁপে আসছে। আমি একটি কাজ করলাম, সবুজকে এক ঝাটকায় আমার উপরে তুলে আনলাম। আর কোমরের নিচে জড়িয়ে থাকা শাড়িটা পা দিয়ে ঠেলা দিয়ে সরিয়ে খাটের কিনারায় রেখে দিয়ে কাঁথা দিয়ে দুজনা সরিয়ে ঠেকে দিলাম। আমি এতক্ষণে লক্ষ্য করলাম আমি নিজেও ঘামছি। আমার এত বড় ঝটকায় বুকের ওপর চলে আসতে আদৌ খেলো। জ্বরের ঘরে সবুজের কাছে বিশ্বাস হচ্ছে না যে আমি তাকে বুকের ওপরে একেবারে চালান পজিশনে নিয়ে এসেছি। সবুজের এত অভিজ্ঞতা নেই, কিন্তু আমার আছে। আমার তুলতুলে বিশাল শরীরের ওপর সবুজের হালকা শরীরটা যেন ঢের মতো তুলছে। এতে সে খালা খালু বলে কোকিয়ে উঠল। আমি পরম মমতায় সবুজের মাথায় হাত বুলিয়ে দিলাম। আমার বহুদিনের অভুক্ত শরীরে এখন আগুন জ্বলতে শুরু করেছে। নিচে যেন কয়েকদিনে ফেলে রাখা কাটা খেজুর গাছের শুকনো রসের মতো বান ছুটছে। ছেলেটি বিশাল শক্ত হয়ে যাওয়া হাতলের মতো ওটা দুজনের শরীরের মাঝে অলিগলিতে আটকে আছে। এই অবস্থাতেই ছেলেটি সেটাকে ওপরে নিচে ঘষতে শুরু করে দিল। ওর মনে হয় আর লজ্জা করছে না। ইতিমধ্যেই সে আমার লক্ষ্য ও উদ্দেশ্য বুঝে গিয়েছে। আমি সবুজকে গায়ে নিয়ে কোমরটা একটু উঁচু করে আস্তে করে দুটা পা গুটিয়ে আঙুল দিয়ে চিমটি কেটে ধরে পায়ের কাছে নামিয়ে দিলাম। এখন আর আমাদের ভেতরে কোনো কাপড় বেঁধে রইল না। ইতিমধ্যে সবুজের মোচড়ামুচড়ি আগুপিছু দেওয়াতে আমার শরীরটা দুলতে লাগলো। আমার শরীরের দ্রুত দুলানিটা সামলাতে বাম হাতটা মাথার পেছনে নিয়ে খাটের পাল্লায় ধরে রাখলাম। বাহির থেকে আসা মেঘ বৃষ্টির শীতল বাতাস আর সবুজের জ্বর তীব্র হয়ে উঠেছে। এইটা আমার শরীর যেন পুড়িয়ে ফেলতে লাগলো। ছেলেটির যে অজগরটা জেগে আছে সেটা আজকে আমার ভেতরে না নিলে আমার মাথা থেকে রক্ত নামবে না কিছুতেই। দুটি শরীরের মাঝে ডান হাতটা এনে সবুজের ওটাকে ধরে আগুপিছু করলাম কিছুক্ষণ। আর সবুজকে একটু ঠেলে নিচের দিকে নামিয়ে নিয়ে এলাম। আমি এক নিপুণতায় সবুজের ওটার মাথায় এনে আমার ওখানে ঘষা দিতেই সবুজের মুখ থেকে আহ বলে একটা আর্তনাদ ভেসে এলো। আমি ফিসফিস করে বললাম, যখন কোনো চাপ দেবে তখন চোখ বন্ধ করে দিও। ছেলেটা বলল, আচ্ছা। সে আমার সাথে সরাসরি কথা বলল এই প্রথম। এবার সবুজের ওটার সোজা মাথাটা পজিশনে নিয়ে বললাম, চাপ দাও বাজান। সবুজ চাপ দিল। আস্তে আস্তে যেতে বেশ বেগ পাচ্ছিল। আমি বললাম, বের করো। আবার বের করে সেট করে বললাম, চাপ দাও আস্তে। এইভাবে আমার সুনিপুণ দক্ষতায় সবুজের ওটা আমার ভেতরে চালিয়ে দিল। জ্বরের কারণে নর্মালে চাইতে গরম আর বড় আর লম্বা। আমি এত আনন্দ আমার স্বামীর কাছে পাইনি। এটাই যেন আসল স্বর্গসুখ। ফিসফিস করে আমি বললাম, এবার চালাও। সবুজকে আর বলতে হলো না, আস্তে আস্তে আগুপিছু করে যাচ্ছে। আমিও তল থেকে অনেকদিনের অভিজ্ঞতায় অদ্ভুত ছন্দ মিলিয়ে তোলা দিচ্ছি। এতে ছেলেটির কোনো অসুবিধা হচ্ছে না এজন্য। অবশ্য ছেলেটির বিশাল জিনিসের কৃতিত্ব দিতেই হবে। বাইরে আবার ঝমাঝম বৃষ্টি শুরু হলো। যত বৃষ্টি আসে আমার যেন প্রশান্তি আরো বড় হয়, কারণ বৃষ্টি এলে আমার শাশুড়ি মা মরার মতো রাতে ঘুমায়। চুরি করে ঠকা শীতল হাওয়াতেও আমার কপালে ঘাম জমে এলো। ছেলেটিও খেমে আছে। তারপর ছোট্ট দেহের ছেলে এই জ্বরের ঘরেও ছেলেটা একটানা টালিয়ে যাচ্ছে।
অনেকক্ষণ হয়ে গেল, যদি আমি মাঝে মধ্যে ওকে ধরে আটকে দিয়ে ছেলেটাকে জড়িয়ে নিয়ে স্থির হয়ে থাকতে বলছি। তখন আমি নিজে হয়ে চিত হয়ে মুচড়ামুচড়ি আর চুরি করে উপভোগ করছি। এ এক দারুণ মজা। এখান থেকে আমাকে আর কষ্ট করতে হবে না। আমি এবার সবুজকে বললাম, বাজান তুমি নিচে আসো। এই বলে সবুজকে ভেতরে না অবস্থাতেই পোলাটিকে উল্টে বালিশে শুয়ে দিলাম। এই সবুজের ওটা অনেক বড় হতে আমার ভেতর থেকে বের হয়নি। এবার আমি যেন একটা টর্নেডোর মতো সবুজের ওপর চালাতে লাগলাম। এটি আমার প্রিয় আসন এবং আমার স্বামী এটা না করলে আমি শান্তি পাই না। এখানেও তাই হলো। আর 15 মিনিট এক নাগারে ওপর নিচ করে নিজের ক্ষীরে ভাসিয়ে দিলাম। ছেলেটির চিকন পেট ছুঁয়ে আমার বিছানার চাদরও ভাসিয়ে দিল। আমি হাঁপাতে হাঁপাতে কাত হয়ে পড়ে আবারও কাঁথা নিয়ে সবুজকে বুকে টেনে নিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে কখন যে ঘুমিয়ে গেলাম তা আমরা দুজনের কেউ বুঝতে পারিনি। সকালে আমার ঘুম ভাঙলো আমার শাশুড়ির ডাকে। তাড়াতাড়ি করে আমি উঠে শাড়ি পরে ঠিকঠাক হয়ে দরজাটা খুলে দিলাম। সবুজ তখনও গভীর ঘুমে। আমার শাশুড়ি এসে সবুজের কপালে হাত দিয়ে বলল, না বউ, জ্বর মনে হয় নাই, কষ্ট থেকে বাঁচিয়ে দিল। একটা দুশ্চিন্তা মুক্ত হাসি দেখা গেল আমার শাশুড়ির ভাঁজ পড়া শুষ্ক মুখে। পরদিন রাতে আমি সবুজকে আমার শাশুড়ির কাছে দিয়ে আসতে গেলে শাশুড়ি বললেন, ও বউ, সবুজের জ্বর নাই, তাইলে আর নিচে যাওয়া লাগবে না। আমি বললাম, না মা, রাতের বেলায় আবার দেখলাম সবুজের গায়ে জ্বর আসছে। শাশুড়ি বলল, ও আচ্ছা। নিচ থেকে আমার শাশুড়ি আমার এই আলাপ শুনে সবুজ খাটে শুয়ে মুচকে একটা হাসি দিল। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি।